এবারের ফুটবল বিশ্বকাপের শুরু থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আমরা সবাই জানি ক্রিকেট নিয়ে আমাদের বিশেষ আবেগ কাজ করলেও ফুটবল নিয়ে আমাদের এক ধরনের উন্মাদনা আছে। আর এই উন্মাদনার চূড়ান্ত প্রকাশ ঘটে বিশ্বকাপের সময়। আমরা বিশ্বকাপ খেলি না, কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি এই দেশগুলোর খেলা ভালোবাসি পাগলের মতো। তাই প্রতি বিশ্বকাপের শুরুতেই আমাদের দেশ হলুদ নীল পতাকায় ভরে যায়। পতাকা ওড়ে অন্যান্য দেশেরও। এই যেমন এবার একজন জমি বিক্রি করে বিশাল বড় জার্মানির পতাকা বানিয়েছেন। মানে আমি অবাক হয়ে ভেবেছি যে জার্মানি চলে যাবার পরে এই পতাকা নিয়ে এই ভদ্রলোক কি করবেন? যাই হোক। আমরা এও দেখেছি এই পতাকা নিয়ে মিছিল হয়েছে আনন্দ উৎসব। এখন ভিন্ন দেশের পতাকা টাঙানো নিয়ে আমার নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। একটি সার্বভৌম দেশের মানুষ যে নিজে তার পতাকা পেয়েছে এক নদী রক্ত এবং ত্যাগের বিনিময়ে, সেই দেশের মানুষ অন্য দেশের পতাকা টাঙাবে, সেই দেশের পতাকা নিয়ে আনন্দ করবে। এতে আমি আসলে এক ধরনের আহত বোধ করি। কিন্তু এও জানি যারা এই কাজটা করছেন তারা আসলে করছেন আম আনন্দ উদযাপনের জন্যই। তারা যে দেশকে আমার থেকে কম ভালোবাসেন সেটা না। ফুটবল নিয়ে তাদের যে পাগলামো আছে, যে উন্মাদনা আছে, সেই উন্মাদনা থেকেই এই কাণ্ডগুলো তারা করেন। তো এইবার ফুটবল নিয়ে এইসব আনন্দের বিরুদ্ধে খুব সরব হয়েছেন একটি গোষ্ঠী। কারা তারা বলুন তো? কারা সেই গোষ্ঠী যারা মানুষের কোনো রকমের কোনো উদযাপন সহ্য করতে পারেন না। কারা মানুষের প্রতিটি উদযাপনে ধর্মের বিরোধিতা খুঁজে পান, কিন্তু যখন মাদ্রাসায় শিশুরা ধর্ষিত হয়, শিশুরা নির্যাতিত হয়, তখন সেটার বিরুদ্ধে তারা একটা বারের জন্য টু শব্দ করেন না। ঠিকই ধরেছেন। তারা হলেন ইসলামিক উগ্রবাদী গোষ্ঠী। তারা যে শুধু পতাকার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তা না, তারা এই সুযোগে বাংলাদেশের মানুষকে আবার জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে একদম গা ঝাড়া দিয়ে উঠেছেন। শুরুটা করেছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইসহাক। ১৩ই জুন একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দিবেন। এখন এটা যদি জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে আমাদের কালেমার পতাকাও সেখানে থাকবে।" তারপর থেকেই মূলত শুরু হয় কালেমা লেখা সাদা এবং কালো পতাকার প্রদর্শনী। পতাকা নিয়ে হয় মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, বিভিন্ন ফ্লাইওভারে, ব্রিজে এই পতাকাগুলো লাগানো হয়। একই রকমভাবে মিছিল হয় ঢাকায়, গোপালগঞ্জে, মাদারীপুরে, নারায়ণগঞ্জে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো জিনিসটা যখন এমন একটা পর্যায়ে চলে গেল, যেটা নিয়ে দেশের বিভিন্ন প্রচার মাধ্যম তো অবশ্যই, বিদেশের বিভিন্ন প্রচার মাধ্যম পর্যন্ত কথা বলা শুরু করলো, তখন হারুন ইসহারের কাছে জানতে চাওয়া হলো যে এরকম আহ্বান তিনি কেন জানালেন? তিনি অবশ্যই এরকম একটা ভাব করলেন যে তিনি এসবের কিছুর সাথেই জড়িত নন। তিনি ভাজা মাছ তো উল্টে খাওয়া দূরের কথা, মাছ যে আসলে ভাজা করে খাওয়া যায় সেটাই তিনি ভালো করে জানেন না। তিনি বললেন কি, খেলাকে ঘিরে অমুসলিম দেশগুলোর পতাকা এভাবে উত্তোলন করা, তার কথাগুলো একটু খেয়াল করবেন। খেলাকে ঘিরে অমুসলিম দেশগুলোর পতাকা এভাবে উত্তোলন করা, বিদেশি একটা পতাকা বা সিম্বলকে দেশে এভাবে গণহারে ব্যবহার করা, এটা কোনো দিক থেকেই যায় না। আমি বলেছিলাম যে আমাদের ভাইদের অনেকেই এটাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে গিয়ে কালেমার পতাকা লাগাচ্ছেন। আপনারাও এটা করতে পারেন, কালেমার পতাকা লাগান আপনারা। এখন তিনি বলছেন কি? এই যে অমুসলিম দেশের পতাকা লাগানো। মানে উনার পতাকা লাগানো নিয়ে আপত্তিটা আসলে সেই দেশের প্রতি এবং সেই দেশের মানুষের প্রতি যারা ইসলাম ধর্মাবলম্বী নন, যারা অন্য ধর্ম অবলম্বন করেন। এই সুযোগে আপনাদেরকে আরেকটু বলি, এই যে ক্রিকেট বিশ্বকাপে পুরো বাংলাদেশ জুড়ে পাকিস্তানের কিছু পতাকা লাগানো হয়, সেটা নিয়ে হারুন এজাহার কিংবা অন্যান্য ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী কি কোনোদিন কোনো রকমের প্রতিবাদ জানিয়েছে? কিংবা আগামী বিশ্বকাপেও যদি কেউ পাকিস্তানের পতাকা লাগায়, সেটা নিয়ে কি আপনারা মনে করেন তারা প্রতিবাদ জানাবেন? জানাবেন না। যেই দেশের প্রতি তাদের অন্ধ আনুগত্য আছে, বাংলাদেশকে যেই দেশ বানানোর সুপ্ত ইচ্ছে তারা মন ও মননে ধারণ করেন, সেই দেশের পতাকা উড়লে তো তাদের আনন্দিতই হবার কথা।
তো তিনি এই যে এই আহ্বানটা জানিয়ে যে অমুসলিমদের পতাকা লাগানো যাবে না, এটা দিয়ে কি তিনি দেশের সম্মান রক্ষা করার কথা বলেছেন? বলেননি। তিনি আসলে ওই দেশকে এবং ওই দেশের মানুষদেরকে এবং সেই দেশের ধর্মকে খুবই বাজেভাবে অপমান করেছেন। তাহলে পরেও তিনি যদি বিদেশি পতাকার প্রদর্শনী বন্ধ করতে চান, খুবই ভালো কথা। যদি ধরেও নেই তিনি খুবই সাধু উদ্দেশ্য থেকে এরকম একটা কথা বলেছেন। এখন আপনারা আমাকে বলুন, একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কালেমার পতাকা লাগিয়ে এর প্রতিবাদ করতে হবে কেন? এই প্রতিবাদের কি আর কোনো ভাষা তারা জানতেন না? এই এই কাজের কি আর কোনোভাবে প্রতিবাদ তিনি করতে পারতেন না? তিনি সেটা করেননি এবং তার অনুসারীরাও সেটা করেননি। যে সাংস্কৃতিক প্রতিবাদের কথা তিনি বলেছেন, যেই রং এবং নকশার পতাকা পুরো পৃথিবীতে সন্ত্রাসবাদের নিদর্শন হিসেবে প্রসিদ্ধ, সেই পতাকা টাঙিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চান? তার সাথে আমরা এও দেখেছি ঢাকা স্ট্রিম তারা গত ২৩ ও ২৪শে জুন কালেমা লেখা পতাকা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল। যে প্রতিবেদনের শিরোনাম ছিল সাদা কালো পতাকার নেপথ্যে কারা? ঢাকা স্ট্রিমের সম্পাদক এবং প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ তার প্রতিক্রিয়ায় কি হয়েছে সেটা তিনি অন্যান্য প্রচার মাধ্যমকে জানিয়েছেন। তিনি বললেন, এই প্রতিবেদন প্রকাশের পরপরই অফিসে টেলিফোনে হুমকি আসা শুরু হলো। দুঃখিত। শতাধিক টেলিফোন কল আসে একদিনে। এছাড়া ফেসবুক পেজে প্রায় ১৮,০০০ কমেন্ট ছিল, অধিকাংশই ছিল গালাগালি ও হুমকি। এর মধ্যে অনেকগুলো আসে হত্যার হুমকি। আমাদের অফিস জ্বালিয়ে দেয়া হবে, পুড়িয়ে দেয়া হবে, এসব হুমকি দেয়া শুরু হয় এবং এখনো চলছে। তো হারুন ইজহার সাহেব এবং তার অনুসারীরা যাকে শান্তিপূর্ণ ইসলামের ডাক বলছেন, এটা যদি সত্যি, সত্যি শান্তিপূর্ণ ইসলামের ডাকই হয়ে থাকে, সেই বিষয়ে প্রতিবেদন করলে কেন একটি পত্রিকাকে ১৮,০০০ মন্তব্য দিয়ে শতাধিক ফোন করে হুমকি দেয়া হবে? কেন তাদেরকে গালিগালাজ করা হবে? তাদের তো উল্টো আরো বেশি করে পত্রিকাতে গিয়ে বলার কথা ছিল যে, "আপনারা যেভাবে ভাবছেন জিনিসটা এরকম না। আমরা শান্তিরই প্রচার করতে চাই। আমরা ইসলাম তো একটি শান্তির ধর্ম। আমরা সেই শান্তির ধর্মটাকেই আবার বিশ্বের কাছে তুলে ধরতে চাই।" এটা তারা করেননি কারণ তারা জানেন যে ইসলাম শান্তির ধর্ম হলেও তারা ইসলামকে ব্যবহার করেন তাদের সন্ত্রাসবাদ চালানোর জন্য এবং তাদের সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার জন্য। এবং এই উস্কে দেওয়ার জন্যই যেই পতাকা আইএস ব্যবহার করে, যেই পতাকা নাইজেরিয়ার বোকো হারাম ব্যবহার করে, যেই পতাকা আফগানিস্তানের তালেবানরা ব্যবহার করে, যেই পতাকা আইএস ব্যবহার করে, সেই পতাকা দিয়েই তাদেরকে শান্তি প্রচার করতে হয়। তারা যাকে শান্তি বলে প্রচারের চেষ্টা করছে সেটা আসলে শান্তি নয়, সেটা বাংলাদেশকে তালেবানাইজ করার একটা প্রক্রিয়া মাত্র। তাছাড়া আমরা এও দেখেছি কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে অ্যাম ২ পাশে সাদা আ পতাকা, কালেমা লেখা পতাকা ২৭শে জুন বিভিন্ন সড়কে এবং জেটি ঘাটে সারিবদ্ধভাবে দেখা যায়। এবং পতাকাগুলো একদম যেভাবে অর্গানাইজ ওয়েতে লাগানো হয়েছে, সেটা আসলে কোনো একদল সাধারণ মানুষের কাজ না। এটার পেছনে যথেষ্ট সংঘবদ্ধ পরিকল্পনা, যথেষ্ট অর্থের যোগান ছিল। স্থানীয়রা বলেন, মাদ্রাসা পড়ুয়া একদল যুবক এসে পতাকা টাঙান এবং তারাই ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তারা দাবি করেন যে টেকনাফের আল হিদায়া ছাত্র সংগঠন এবং বিউটি অফ শাহপুরীর দ্বীপ তারা মিলে এই পতাকার কার্যক্রমটি করেছে। তারপরে যখন প্রশাসনিক পতাকাগুলো নামিয়ে দিল, তারা যথেষ্ট উগ্রভাবে তার প্রতিবাদ করা শুরু করলেন। এখন আবারও বলছি, এই যে মুফতি হারুন ইজহার এবং তার অনুসারীরা বলছেন এটা নাকি শান্তির বার্তা দেয়া, এটা শান্তি প্রচারের জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে প্রশাসন যখন এই পতাকা নামিয়ে দিল, প্রশাসন যখন বলল যে এরকম পতাকা টাঙানো পুরো বিশ্বের কাছে একটা ভুল বার্তা দেবে, তখন তারা এভাবে ক্ষেপে গেলেন কেন? তারা না শান্তির অনুসারী? তারা না দেশকে শান্তিতে রাখতে চান? এই তাদের শান্তির নমুনা? তো যেটা হয়েছে, প্রিয় দর্শক, ২০২৪ যেই জুলাই সন্ত্রাস হয়েছিল, যাকে তারা
ভালোবেসে তারা এটাকে জুলাই আন্দোলন, জুলাই মুভমেন্ট বিভিন্ন নাম দিচ্ছেন। এই জুলাই আন্দোলনটা ছিল যারা ইসলামিক উগ্রবাদী দলগুলো আছে তাদের সম্পূর্ণ তাদের ফান্ডিং এ করা, তাদের সম্পূর্ণ সমর্থনে করা, তাদের সক্রিয় অংশগ্রহণে করা একটা সন্ত্রাসী মুভমেন্ট। হ্যাঁ? ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ টেররিজম। এটা অ্যাক্ট অফ টেররিজম বলেই আমরা দেখলাম যে সেই সন্ত্রাসের সময় জেলখানার তালা ভেঙে যেইসব বন্দীকে চলে যেতে দেয়া হলো, আগুন জ্বালিয়ে সন্ত্রাস তৈরি করে জেলখানার তালা ভেঙে যাদেরকে চলে যেতে দেওয়া হলো তাদের মধ্যে অনেকেই ছিলেন জিহাদের দায়ে কারাবন্দী। তারপরেও আমরা দেখেছি বিভিন্নভাবে ২০২৪ মোহাম্মদ ইউনূসের শাসনামল শুরু হবার পরে বিভিন্নভাবে বিভিন্ন উগ্রবাদী সংগঠনকে এক ধরনের আশকারা দেয়া হচ্ছে। বিভিন্ন উগ্রবাদী যারা আছেন তারা মিটিং করছেন, মিছিল করছেন। তারা তাদের উগ্রবাদী অবস্থান লুকানোর কোনো রকমের কোনো চেষ্টা করছেন না। কারণ মোহাম্মদ ইউনূস এসেছিলেন ক্ষমতায় তাদের সক্রিয় সমর্থনে। তাদেরকে চটানোর বিন্দুমাত্র সাহস তো মোহাম্মদ ইউনূসের ছিলই না, কোনো ইচ্ছাও তার ছিল না। কারণ বাংলাদেশকে একটি উগ্রবাদী দেশ হিসেবে পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিতে পারলে তার সামাজিক ব্যবসায় একটা বিরাট সুবিধা হয়। এজন্যই ২০২৪ ৫ই অগাস্টে শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন তো। সেই ৫ই অগাস্টে দেখলাম প্রায় ৪৫০ থানা আম আক্রমণ করা হলো। সেই ৪৫০ থানায় আক্রমণ করে থানা থেকে অস্ত্র লুট করে নেয়া হলো। এখন এই যে থানার ওপরে আক্রমণ, থানা থেকে অস্ত্র লুট করে নেয়া, এটা কিন্তু এমনিতে উত্তেজনাবশত হয় না। থানায় আক্রমণ করতে, থানায় লুট করতে একটা বিশাল পরিকল্পনা লাগে, গান পাউডার লাগে, লোকবল লাগে, অর্থের যোগান লাগে। এই অর্থের যোগান দেয়া, এই যে লোকবল যোগান দেয়া, এই কাণ্ডগুলো করল কারা? এবং এই যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলোর কিছু অংশ উদ্ধার হয়েছে কিন্তু একটা বিশাল অংশ কোথায় আছে আমরা জানি না। মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়ে তারা কোনো রকমের ভূমিকা নেননি। আর আগে যেটা বলছিলাম সেটা হলো সে অস্ত্র উদ্ধারে কোনো ভালো ভূমিকা নেয়া তো অনেক দূরের কথা। তারা বরং তাদেরকে বিভিন্নভাবে ইসলামিক দলগুলোকে আশকারা দিয়ে গেছেন। এজন্যই ২০২৪ অক্টোবরে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র পূর্ণবয়স্ক মানুষেরাই যে এরকম সাদা কালো কালেমা লেখা পতাকা নিয়ে বাইরে বেরিয়েছেন তা না। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, সেন্ট জোসেফ স্কুল, আরো যারা স্কুল আছে সেই স্কুলের বালকেরা পর্যন্ত যারা আসলে মাইনর তারা পর্যন্ত এইসব পতাকা নিয়ে মিছিল করতে বেরিয়েছেন। এবং এইসব মিছিল থেকে বারবার স্লোগান এসেছে খিলাফত, খিলাফত। এবং এই যে খিলাফত, খিলাফত স্লোগান, এই স্লোগান যে শুধুমাত্র বাংলাদেশের প্রচার মাধ্যমে বলা হয়েছে তা না, বিভিন্নভাবে এই কথাগুলো বাইরের দেশেও প্রচার হয়েছে। তো এই প্রচার হওয়াতে কি সমস্যা হয়েছে বলুন তো? প্রচার হওয়াতে সমস্যা হয়েছে বাংলাদেশ যেখানে পরিচিত ছিল সাংস্কৃতিক একটি দেশ হিসাবে, জাতীয়তাবাদের একটা দেশ হিসাবে, বাংলাদেশ যেখানে বিশ্বের কাছে পরিচিত ছিল পহেলা বৈশাখের আনন্দের দেশ হিসেবে, সেখানে ২০২৪ থেকে ধীরে, ধীরে বাংলাদেশ পরিচিত হতে থাকলো সন্ত্রাসবাদের দেশ হিসেবে। আমরা দেখলাম সেই সন্ত্রাসবাদের জন্য মেয়েদের ফুটবল খেলা বন্ধ। এই সন্ত্রাসবাদের জন্য বিভিন্ন নারী যারা চলচ্চিত্র অভিনেত্রী আছেন, নাট্য অভিনেত্রী আছেন, তারা কোনো জায়গায় কোনো কিছুর উদ্বোধন করতে যেতে পারছেন না। আমরা দেখলাম তৌহিদি জনতার ধোঁয়া তুলে কিভাবে মসজিদে আক্রমণ হয়েছে। তৌহিদি জনতার ধোঁয়া তুলে কি করে বিভিন্ন মাজার ভাঙা হয়েছে। তৌহিদি জনতার নাম করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তৌহিদি জনতার নাম করে ভাঙা হয়েছে মেলা, বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রাপালা এবং সেই তৌহিদি জনতার নাম করে কি করে ইসলামিক সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে সারা দেশে। মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে তো কিছু করেনইনি, বরং বিভিন্ন সময়ে তিনি
এইসব সন্ত্রাসবাদীদেরকে নিয়ে, বিভিন্ন সন্ত্রাসবাদীর গুরুদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন, তাদের সাথে একসাথে বসেছেন। আসিফ নজরুল এরকম বিভিন্ন সন্ত্রাসবাদীদেরকে নিয়ে একসাথে বসেছেন। বিভিন্ন সভা করে তিনি বের হয়ে এসে বলেছেন যে, "এদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাদেরকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব সমৃদ্ধির পথে।" তো আজকে এই যে বিশ্বকাপের আম বিরুদ্ধে পতাকা নিয়ে, কালেমা লেখা পতাকা নিয়ে, কালেমার মতো একটি চমৎকার সুন্দর একটি বিষয়কে কালিমা লিপ্ত করা পতাকা নিয়ে যারা বাইরে বের হয়ে আসছেন, এই শুরুটা আসলে কোথায়? এই শুরুটা হয়েছে ২০২৪ এর জুলাইয়ে। আর আমি বিএনপি শাসনামলে একটু পরে আসছি। যেহেতু বিশ্বকাপ নিয়ে শুরু করেছিলাম, এখানে একটু বলি। এই যে উদযাপনে বারবার বাধা দেয়া, এই উদযাপনে বাধা দেয়া কিন্তু ইসলামিক উগ্রবাদী দলের একটা সিগনেচার কাজ। তারা কখনোই মানুষের একসাথে হওয়াকে, মানুষের একসাথে হয়ে আনন্দ করাকে, মানুষের একসাথে হয়ে কোনো কিছু সেলিব্রেট করাকে তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। তারা ভয় পায় যখন মানুষ অন্য কোনো একটি উদ্দেশ্যে, কোনো একটি আনন্দ নিয়ে এক হয়। তারা ভয় পায় যখন কোনো সেলিব্রেশনে নারীরা উপস্থিত থাকে। তারা ভয় পায় যখন তারা দেখে যে কোনো একটা কিছুকে লক্ষ্য করে কিছু মানুষ একত্র হয়ে যাচ্ছে, কিছু মানুষ একমত হয়ে যাচ্ছে। কারণ তারা জানে যখনই কিছু মানুষ একমত হয়, একত্র হয়, তখনই তারা এই ইসলামিক উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও এক হয়ে দাঁড়িয়ে যেতে পারে। এই জিনিসটা তারা হতে দিতে চায় না বলেই বিশ্বকাপে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা, সেটা নিয়ে আপনার দ্বিমত থাকতেই পারে। বাংলাদেশের মানুষ যেই ভাষায় বা যেইভাবে তাদের আনন্দ প্রকাশ করে, ভিনদেশী একটা দলের ওপরে তাদের সমর্থনকে যেভাবে প্রকাশ করে, সেটা নিয়ে আপনাদের অবশ্যই দ্বিমত থাকতে পারে। কিন্তু সেই দ্বিমত প্রকাশের জন্য আপনারা কোনোভাবেই একটা ইসলামিক উগ্রপন্থাকে সামনে আনতে পারেন না। এবং এই সামনে আনাটা যে বিএনপি সরকার আসার পর থেকে যে একে কোনরকমভাবে বাধা দেয়া হয়েছে তা না। বিভিন্নভাবে একে আসলে এক ধরনের এনকারেজ করা হয়েছে। আমি বলব আসলে প্রমোট করা হয়েছে। কি করে একটু বলি? এপ্রিল ২০২৬ এ একটি চিঠি পুলিশের কাছে পাঠানো হলো, পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হলো। চিঠিতে বলা হলো, সম্প্রতি গ্রেফতারকৃত ও নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বকরের সাথে চাকুরিচ্যুত দুজন সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে, যেমন জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্য কিংবা স্থাপনাসমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসমূহ, এসব বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতে পারে মর্মে জানা গেছে। এই চিঠিতে আরো বলা হয়, এই লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, এই যে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা, এটা কিন্তু আমরা ২০২৪ ইতিমধ্যেই দেখে ফেলেছি। তারপরে চিঠিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা জোরদারকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এপ্রিল ২০২৪, আজকে থেকে মাত্র ২-৩ মাস আগে যখন এরকম একটা চিঠি দেয়া হচ্ছে, তার মানে আমরা আসলে তখন ইসলামিক সন্ত্রাসবাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে অবস্থান করছিলাম। তখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হলো সেই জঙ্গিবাদের বিষয়। সালাউদ্দিন সাহেব উত্তর দিলেন, আপনি যে শব্দ উচ্চারণ করলেন, মানে সাংবাদিক যখন জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, তখন সালাউদ্দিন সাহেব বললেন, "আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলে। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে এগুলোর এক্সিস্টেন্স নেই।" এখন এই যে
একটা ভয়াবহ মিথ্যাচার তিনি করলেন, যে তিনি আওয়ামী লীগ সরকারকে দায়ী করলেন যে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ ছিল না, আওয়ামী লীগ নাকি তার নিজস্ব সুবিধার জন্য জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করত। সালাউদ্দিন সাহেব কি ভুলে গেছেন 2014-তে পহেলা জুলাইয়ে হোলি আর্টিজানে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, সেখানে যে 20 জন মানুষ নিহত হয়েছিলেন তাদের কথা? তিনি কি ভুলে গেছেন এমনকি তাদের সময়েও, বিএনপির প্রথম সময়েও যেভাবে 64টি জেলায় একই যোগে বোমা হামলা হয়েছিল সেটার কথা? সালাউদ্দিন সাহেব কি ভুলে গেছেন বাংলা ভাইয়ের কথা? সালাউদ্দিন সাহেব কি ভুলে গেছেন হরকাতুল জিহাদের কথা, জেএমবির কথা? সম্ভবত ভুলে গেছেন। অবশ্য ভুলে না গিয়ে তার উপায়ও নেই, কারণ তাদেরই তো মিত্র হলো এইসব ইসলামিক জঙ্গি দল। এসব ইসলামিক জঙ্গি দলের সহায়তাতেই তারা আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। এসব ইসলামিক জঙ্গিবাদের সহায়তাতেই তিনি এখন ক্ষমতায় বসে আছেন। এবং বিএনপি যে আসলে হোলি আর্টিজানের হামলা এবং অন্যান্য জঙ্গিবাদকে কি করে দেখে, তার একটা খুবই নগ্ন নিদর্শন হলো হোলি আর্টিজানের হামলায় যে 2 জন পুলিশ মারা গেছিলেন, সেই পুলিশদের সম্মানে গুলশান থানার পাশে একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। সেই ভাস্কর্যের নাম ছিল দীপ্ত শপথ। এই দীপ্ত শপথ ভাস্কর্যটি 2024-এর 5ই অগাস্টের পরে ভেঙে ফেলা হয়। এখন যেই 2 পুলিশ সদস্য বাংলাদেশের মানুষের প্রাণ রক্ষার জন্য মারা গেলেন, বাংলাদেশকে ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচানোর জন্য মারা গেলেন, সেই 2 জন পুলিশের জন্য নির্মিত ভাস্কর্যের ওপরে ক্ষোভ থাকতে পারে কাদের? ক্ষোভ থাকতে পারে সেই ইসলামিক জঙ্গিদের। এমনকি একজন নিহত পুলিশ সদস্যের স্ত্রী, তিনি এই পহেলা জুলাই 2026-এ তিনি বলেছেন যে সরকারের পরিবর্তনের পরে আমরা আগে যে সম্মানটুকু পেতাম, 10 বছর পরে আমরা সেই সম্মানটুকু পাই না। আরেকজন পুলিশ সদস্যের ভাই জনাব জামান বলেছেন যে সরকার তো এইসব হতে দিচ্ছে, এই যে দীপ্ত শপথ এটা ভেঙে ফেললো। তাছাড়া গত বছরও যেই 2 জন পুলিশ সদস্য মারা গেছিলেন পহেলা জুলাইয়ে, তাদের সম্মানে বিশেষ কিছু করা হয়নি। তার মানে হলো ইসলামিক জঙ্গিবাদ বাংলাদেশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং এখনো উঠে আছে, এই পুরো বিষয়টিকে বিএনপি সরকার ক্রমাগত অস্বীকার করে যাচ্ছে। তবে মজার ব্যাপার কি জানেন? এই যে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়ে আবার বিএনপির নিজেদের মধ্যেও না একটু গোলমাল আছে। তাদের একটা অংশ সম্ভবত মানে এত নগ্নভাবে অস্বীকার করতে চায় না, কারণ জানে যে জিনিসটা এতই দিনের আলোর মতো স্পষ্ট, এটা অস্বীকার করা মানে নিজেদেরকে একটা হাস্যাস্পদ বস্তুতে পরিণত করা। এই জন্যই প্রধান তারেক রহমানের প্রধান সামথিং উপদেষ্টা, তিনি বললেন কি বাংলাদেশে জঙ্গি আছে। এই সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরপরই এপ্রিল 2026-এ তিনি বললেন বাংলাদেশে জঙ্গি আছে। তিনি আরো বলেন বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটান্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আসলে আমরা কমব্যাট করতে চাই। তো দেখুন, সরকারের নিজেদের মধ্যেই জঙ্গিবাদ নিয়ে তারা কি বলবেন সেটা নিয়ে তারা বিভ্রান্ত। এক পক্ষ বলছেন জঙ্গিবাদ বলে কোনো বস্তুই নেই, সেটা নাকি ফ্যাসিবাদী আমলের ভাষা। আরেক পক্ষ বলছেন এটাকে কমব্যাট করতে হবে। তো এই যে সরকারের নিজেদের মধ্যেই একটা বিভ্রান্তি, এই বিভ্রান্তিগুলো মিলেই আজকে বাংলাদেশে এমন পতাকা নিয়ে মিছিল হয়, এমন পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা হয়, যেই পতাকা আন্তর্জাতিকভাবে ধিকৃত। এবং এটার খবর আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে হয়েছে দেখুন। ফ্রান্স 24 বলে ফ্রান্সের একটি প্রচার মাধ্যম, তারা এই বিষয়টি নিয়ে খবর ইন্টারন্যাশনালি তারা এটাকে নিয়ে নিউজ করেছে। তারা বলছে যে বিশ্বকাপের সুযোগে ইসলামিক সন্ত্রাসবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এবং আরো বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যমও এটা নিয়ে খবর দিয়ে যাচ্ছে। তো এর কি প্রতিক্রিয়া হতে পারে সেটা একটু দেখি চলুন।
এর প্রতিক্রিয়া যেটি হতে পারে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা পঙ্গু অবস্থায় এখন আছে। আমরা দেখেছি গত কদিনে গাজীপুরে বোধহয় ১৫ টার মতো আম গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আরো বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন কারখানাতে শয়ে, শয়ে মানুষ হারা হচ্ছেন। এরকম অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থায় যখন অন্যান্য দেশ জানবেন যে আমাদের দেশে এভাবে ইসলামিক সন্ত্রাসবাদকে লালন এবং পালন করা হয়, তারা কি বাংলাদেশে আসলে কোনো রকমের বিনিয়োগে কোনোভাবে উৎসাহিত হবেন? হবেন না। আপনারা যদি মনে করতে পারেন ২০২৪ এ ওই যে বিরার আশিক আছে না? যেটা ইউনূসের জুনিয়র সংস্করণ, যিনি পাওয়ার পয়েন্ট দিয়ে পৃথিবী কিনে ফেলবেন বলেছিলেন, তারই আয়োজন করা অনুষ্ঠান চলার সময় বাংলাদেশে আম ভয়াবহভাবে এরকম ইসলামিক জঙ্গিদের মিছিল হচ্ছিল এবং তারই প্রতিক্রিয়াতে আমরা দেখেছি বাংলাদেশে বাইরের বিনিয়োগ নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। তো আজকে বিশ্বকাপে বাংলাদেশে আনন্দের জন্য এই যে পতাকা নিয়ে মিছিল হচ্ছে, এতে কি বাংলাদেশে কেউ আর বিনিয়োগ করতে উৎসাহী হবে? কিংবা বাংলাদেশের কেউ যখন বাইরের দেশে কাজ করতে যাবেন, তার জন্য ওয়ার্ক ভিসা পাওয়াটা কি অনেক বেশি কঠিন হয়ে যাবে না? কিংবা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাবেন, তখন তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়াটা কি অনেক বেশি জটিল হয়ে যাবে না? কিংবা তারা যখন বাইরের দেশগুলোতে কোনোভাবে তারা যদি পড়তেও যেতে পারেন, কাজ করতেও যেতে পারেন, সেখানের মানুষজন কি তাদেরকে আসলেই সহজভাবে নিতে পারবেন? পারবেন না। তো এই যে আ মুফতি হারুন ইজহার বাংলাদেশকে এরকম একটা বিপদের পথে ঠেলে দিলেন, যেই বিপদ বিএনপি সরকার তারা সেই বিপদ মোকাবেলা তো দূরের কথা, যারা আসলে স্বীকারই করতে চান না বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদ আছে, তারা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন, এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন? আমি তো পারি না। তো প্রিয় দর্শক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইসব জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কিছু করবে না। ইসলামিক যারা দলগুলো আছে তারাও কিছু বলবে না। আপনারা একজন সাধারণ মানুষ হিসাবে এইসব জঙ্গিবাদের প্রতিবাদ করুন, প্রতিবাদ জারি রাখুন, যাতে বাইরের পৃথিবীর কাছে আমরা একটি জঙ্গিবাদী তালেবান রাষ্ট্র হিসেবে পরিচিত না হই। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন। বিদায়। জয় বাংলা।